আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং ইনসাইট। তো আমাদের জিএসটির যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা উপলক্ষে আমাদের কন্টিনিউয়াস যে মডেল টেস্টগুলো চলতেছে সেই মডেল টেস্টের ধারাবাহিকতায় আজকে আমাদের চতুর্থ মডেল টেস্ট এবং পূর্বে আমাদের ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট এবং জিএসটি উপলক্ষে মডেল টেস্টগুলো হচ্ছিল। বর্তমানে আমাদের শুধুমাত্র জিএসটি উপলক্ষে আমরা আরো একটি মডেল টেস্ট, টোটাল 5টি মডেল টেস্ট আমাদের ছিল পরিকল্পনায়। তো 3টি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আজকে এবং এরপরে আরেকটা দিব আমরা পরীক্ষার আগে। তো অলরেডি দেখতেছেন আপনারা কোশ্চেনটা স্ক্রল হচ্ছে। তো আপনারা যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চান এই প্রশ্ন বিভিন্ন জায়গায় পজ করে আপনাদের সম্ভাব্য উত্তরটি মনে রাখবেন বা লিখে রাখবেন, তারপর আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখবেন। তারপরে যদি আমরা ব্যাখ্যা দিয়ে দেবো, যদি বুঝতে সমস্যা হয় পরবর্তীতে আমরা কমেন্ট সেকশনে আপনাদের ওই জিনিসগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা অলমোস্ট 75টির মতো কোশ্চেন ইনক্লুড করার চেষ্টা করেছি। আশা করি এগুলো আপনাদের পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে। তো আমরা অলমোস্ট কোশ্চেনের শেষ পর্যায়ে চলে আসছি। ওকে, আমরা ইংলিশ দিয়ে শুরু করব প্রথমে। তো ইংলিশের প্রথমে যে প্রশ্নটি আছে ভোকাবুলারি দিয়ে শুরু হয়েছে আজকে, এবং আমরা আজকে প্যাসেজ ইনক্লুড করেছি যেহেতু এ ইউনিট এবং বি ইউনিটে প্যাসেজ ছিল, তো সেই জন্য আমাদের প্যাসেজটা ইনক্লুড করা। তো সমস্যা নেই, প্যাসেজে 5টা কোশ্চেন আমরা একটু দেখে নিব। তো প্রথমে যে সিনোনিমটা ছিল সেটা হচ্ছে ফ্লোরিশিং। ফ্লোরিশিং মানে হচ্ছে উন্নত, তো এটা সিনোনিম দেখতে বলছে। আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখি, ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন ছিল যে অল্টারনেটিভ ওয়ার্ড। তো সিনোনিমের কিন্তু আরেক নাম হচ্ছে অল্টারনেটিভ, ঠিক আছে? সিনোনিমের আরেক নাম হচ্ছে অল্টারনেটিভ, আর অপোজিট মানে হচ্ছে অ্যান্টোনিম। তাহলে সিনোনিম মানে হচ্ছে অল্টারনেটিভ আর অপোজিট মানে হচ্ছে অ্যান্টোনিম। ওকে, ফ্লোরিশিং মানে হচ্ছে উন্নত, তাহলে আমাদের এখানে সিনোনিম খুঁজে বের করতে বলেছে। উন্নত হচ্ছে থ্রিভিং। ফ্রাঞ্চাইজ, তো ফ্রাঞ্চাইজ আমাদের এখানে ফ্রাঞ্চাইজ মানে সুবিধা দেওয়া, বিশেষ সুবিধা দেওয়া। তো প্রিভিলেজ হচ্ছে এটার সিনোনিম, বিশেষ সুবিধা। হোস্টাইল, এটা অলরেডি চলে আসছে এই ইউনিটে। তো হোস্টাইল মানে হচ্ছে শত্রুভাবাপন্ন, এবং এই সেম কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিটেও আসছে। তো হোস্টাইল এটা হচ্ছে শত্রু। তো শত্রুর আরেকটা মিনিং কি? স্পাইটফুল, ইলুসিভ। তো 4 নাম্বার কোশ্চেনে যে ওয়ার্ডটা আছে এটার মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট, তাহলে নট সার্টেন। তো প্রথম 4টা কোশ্চেন আমরা দেখলাম, আশা করি সকলের অ্যান্সারের সাথে মিলেছে। নেক্সট কোশ্চেন আমরা যদি চলে আসি, এখানে আছে হচ্ছে জেনেসিস। তো জেনেসিস মানে কি? জেনেসিস মানে হচ্ছে, এখানে আমাদের জেনেসিস মানে হচ্ছে বিগিনিং, শুরু বা সূচনা করা, ঠিক আছে, বা উৎপত্তি। ওকে, তারপরে আমরা অ্যান্টোনিম সেকশনে চলে আসব। এখানে বলা হচ্ছে ফ্লামবয়ান্ট। এটার মানে কি? এটার মানে এখানে কিন্তু অ্যান্টোনিম বের করতে বলছে, অর্থাৎ অপোজিট বের করবে। এটার মানে হচ্ছে খুবই জামজমকপূর্ণ, আর ডাল হচ্ছে অপোজিট, ঠিক আছে? ডাল মানে কি? মানে নিরস, ঠিক আছে। তারপর নেক্সটে যদি চলে আসি, ইনফ্লেশন। তো ইনফ্লেশন মানে হচ্ছে ঊর্ধ্বগতি, দামের ঊর্ধ্বগতিকে বলা হয় ইনফ্লেশন, আর ডিফ্লেশনকে বলা হয় দামের নিম্নগতি। আপনার ইনফ্লেশন, ডিফ্লেশন উচ্চ দাম এবং মূল্য স্তরটা নিচে নেমে যাওয়া হচ্ছে ডিফ্লেশন। ইনিমিক্যাল, ইনিমিক্যাল মানে অলরেডি আমরা উপরেও দেখে আসছি, ইনিমিক্যাল মানে হচ্ছে শত্রুতা। তো এখানে দেখেন এই যে হোস্টাইল মানে শত্রু, কিন্তু আমাদের এখানে বের করতে বলছে কি? অ্যান্টোনিম অথবা অপোজিট ওয়ার্ড। তো এখানে অপোজিট ওয়ার্ড কি হবে? ফ্রেন্ডলি। তো আমরা আমাদের আরেকটা কোশ্চেন আছে সিনোনিম অ্যান্টোনিম থেকে। তো এখানে আছে গ্লোবাল। গ্লোবাল মানে কি? গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, আর রিজনাল মানে কি? আঞ্চলিক। ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি দেওয়া বা হচ্ছে ফাঁসির রায় দেওয়া, ডেথ পেনাল্টি। ক্যাটালগ শপার, আপনি যদি কোনো দোকানে কোনো কিছু কিনতে যান বা অনলাইনে কোনো কিছু কিনতে যান, দেখবেন একটা ক্যাটালগ শো করে, অর্থাৎ আপনার এখানে কি কি প্রোডাক্ট আছে, এটা হচ্ছে অ্যানালজি, ঠিক আছে? তো কি কি প্রোডাক্ট আছে, তো শপারের কাছে প্রোডাক্টের লিস্ট হচ্ছে ক্যাটালগ। আর আপনি যদি কোনো জায়গায় খেতে চান, তো ডিনারের খাবারের লিস্ট হচ্ছে মেনু। তো এই দুটো হচ্ছে সিমিলার ওয়ার্ড, ঠিক আছে? ওকে, আমরা নেক্সটে চলে আসবো। নেক্সটে আমাদের এখানে বলতেছে হচ্ছে ওকে ফ্যান্টাসাইজড। তো ফ্যান্টাসির সাথে কোনটা ব্যবহৃত হয়? এটার সাথে ব্যবহৃত হয় হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে? ওকে, ফ্যান্টাসাইজড অ্যাবাউট মানে হচ্ছে আশ্চর্য। এবার আমাদের গ্রামার শুরু হবে। বেসিক্যালি গ্রামারগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে কি আছে?
প্রথম গ্রামারটা আছে হচ্ছে ওকে আপন হেচিং। যদি কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ড V3 অথবা আইএনজি দিয়ে শুরু হয় তাহলে সেটা হচ্ছে বেসিক্যালি ড্যাংলিং মডিফায়ার থেকে আসার একটা চান্স থাকে। তো হেচিং মানে কি আসলে ডিমের থেকে ফুটে বের হওয়া বা এই ধরনের জন্ম হওয়াকে বোঝাচ্ছে, ঠিক আছে হেচিং। তো এটা কার সাথে সম্পর্কিত? এই যে ওয়ার্ডটা থাকবে এই প্রথম ওয়ার্ডটার জেরান্ড অথবা ভার্ব প্লাস আইএনজি অথবা 2+V1 দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তারপরে কমার পরে এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের অবশ্যই এই ভার্বের কাজটা এই সাবজেক্ট করবে। তো হেচিং অর্থাৎ ডিম থেকে ফুটে কি বের হয়? ডাক আছে সাবজেক্ট, সুইমিং আছে, নলেজ আছে, হাউ টু সুইম আছে, তাহলে কি বের হয় ডিম থেকে? নিশ্চয়ই ডাক বের হয়। এই জন্য অ্যান্সার হবে কি এ নাম্বার। ওকে নট আনটিল ইনভার্সন, আমাদের ইনভার্সন সম্পর্কিত রুলস এবং হচ্ছে এবং আরো 2-3টা গ্রামাটিক্যাল রুলস আমরা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে প্র্যাকটিস শো প্রিভিয়াস এর, ওইখান থেকে দেখে নিতে পারবেন। তো নট আনটিল হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তো সেটাকে বলা হয় ইনভার্সন। তো ইনভার্সন হচ্ছে নট আনটিল দিয়ে এখানে শুরু হয়েছে। তো আমাদের এইভাবে শুরু হলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টে যাব না, আমরা এই ক্ষেত্রে কি করব? অক্সিলারিকে সামনে নিয়ে আসি, অক্সিলারি সাবজেক্ট তারপরে আমাদের মেইন ভার্ব। এটা আমাদের কিসের রুলস অনুযায়ী? ইনভার্সনের রুলস অনুযায়ী। তাহলে এখানে কি হবে? আগে কেন দেখলাম এই যে নট আনটিল নেগেটিভ অ্যাডভার্ব আছে, তো ডাজ ইট বিগিন অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব, এই জন্য এটা বি নাম্বার অ্যান্সার হবে এবং এটা সম্পূর্ণ রুলস দেওয়া আছে। আলফ্রেড অ্যাডামস হ্যাজ নট। ওকে তো এইটা যদি আমরা করতে চাই একটু সম্পূর্ণ আগে কি কি অপশন আছে একটু দেখে নিই, কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। তো আলফ্রেড অ্যাডামস হ্যাজ নট, তো আপনারা যখন অ্যান্সার করবেন তখন এখানে দেখেন হ্যাজ, আরেকটা মনে রাখবেন হ্যাজ এর পরে নট বসলে তারপরে অবশ্যই V3 বসবে, হ্যাজ এর পরে নট বসলে অবশ্যই V3 বসবে। আর শুধু যদি হ্যাজ বসে এদের পরে V3 না থাকে তখন এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর হ্যাজ এর পরে যখন নট বসে যাবে এরপরে একটা V3 বসাতেই হবে। তো প্রথম কোশ্চেনে V3 নাই, কাটা। দ্বিতীয় কোশ্চেনে V3 আছে কিন্তু এখানে একটা নট আছে, আমি যদি একটু দেখাই এই যে এখানে একটা নট আছে, তো আরেকটা নট আনলে এটা রিডান্ডেন্সির ভুল হয়ে যাবে, ভুল। তো আরেকটা দেখেন এই যে বিফোর লিভড উইদাউট দ্য কোম্পানি অফ হিজ ফ্রেন্ডস, এটা স্ট্রাকচারে ভুল, এই জন্য রাইট অ্যান্সার কি হবে? এভার লিভড অ্যালোন, এই যে V3 আছে, ঠিক আছে। তো আমরা হ্যাজ এর পরে নট থাকলে অবশ্যই V3 থাকবে, বা হ্যাজ হ্যাভ হ্যাড এর পরে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে নট নেভার এগুলো থাকলে অবশ্যই V3 হবে বা অথবা পারফেক্ট টেন্স হবে। তো আমরা WH বা এমবিডেড কোশ্চেনের রুলসে চলে আসছি। তো এই ধরনের কোশ্চেন যখন থাকবে আমরা দেখব কোশ্চেনের লাস্টে ফুল স্টপ আছে, তখন আমরা জানি ফুল স্টপ আছে তো সামনের অংশ তখন সাবজেক্ট ভার্ব অবজেক্টের গঠনে হবে। এবং যদি এখানে কোশ্চেন মার্ক থাকতো তাহলে সামনের অংশ অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব এই স্ট্রাকচারে হতো। কিন্তু WH এর যে অংশটা আছে এটা সবসময় WH W অথবা H প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই অংশটুকু আমাদের সবসময় ফিক্সড থাকে। তো এই অংশ যদি ফিক্সড থাকে তাহলে আমরা দেখি এই যে ভার্ব আগে চলে আসছে ক্রস, অক্সিলারি ভার্ব আগে চলে আসছে ক্রস, অক্সিলারি ভার্ব আগে চলে আসছে ক্রস, তাহলে এই যে WH ওয়ার্ড, এই যে সাবজেক্ট এবং এই যে ভার্ব, এই জন্য সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর আমাদের কোশ্চেন আছে নেক্সট আই গট, এটা হচ্ছে পজিটিভ ভার্ব থেকে এবং পজিটিভ ভার্ব সম্পর্কেও আজকে গ্রামার একটা আপলোড দেওয়া হয়েছে পুরো। তাহলে আই গট মাই কার, তাহলে আই গট মাই কার হলে কি হবে? গট, গটের পরে বস্তু, তো সরি গেট গট যে কোনো ফর্মে থাকতে পারে আমাদের পজিটিভ ভার্বটা, হ্যাভ পজিটিভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং যে কোনো ফর্মে থাকতে পারে, গেট হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, গেট গট গেটিং গেটিং যে কোনো ফর্মেই থাকতে পারে। তো গটের পরে যদি আমাদের ব্যক্তি বস্তু থাকে গট এবং গেট এবং লিখে দিই একটু গেট অথবা হ্যাভের পরে যদি বস্তু থাকে, ঠিক আছে ম্যাটেরিয়ালস লিখে দিলাম, বস্তু থাকে তাহলে আমাদের V3 বসবে, আর ব্যক্তি থাকলে হ্যাভের পরে V1 আর গেটের পরে 2+V1। তো আমাদের এখানে কি আছে? নিশ্চয়ই বস্তু আছে, তাহলে V3 হবে, তাহলে রিপেয়ার্ড। ওকে নেক্সট কোশ্চেনে যদি আসি, নেক্সট কোশ্চেনে আসছে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে কোশ্চেনের স্ট্রাকচার হচ্ছে মানে এই কোশ্চেনের কোন অংশে ভুল আছে,
বা যদি ভুল না থাকে তাহলে নো এরর অংশ দাগ দেওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা দেখি আসলে ভুল আছে কিনা। দ্য ডিউটিস, দেখেন এই কোশ্চেনে খেয়াল করতে হবে, যখন আপনি কম্পারিজন করতেছেন দ্য ডিউটিস অফ এ পুলিশম্যান অ্যান্ড কম্পেয়ার টু দ্য ডিউটিস অফ টিচার, তো এই যে যখন কম্পেয়ার করতেছেন ডেঞ্জারাস কোনটা, পুলিশম্যানের ডেঞ্জারাস, ডিউটিটা ডেঞ্জারাস টিচার থেকে। তো আপনি যখন এই কম্পারিজনটা করতেছেন সেম জিনিস কোন টপিক নিয়ে, দ্য ডিউটিস, এই জন্য দ্বিতীয়বার আর দ্য ডিউটিস উল্লেখ করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। দেখেন তিনটা ঘর আমি বড় বড় করে দিয়েছি, এই তিনটা ঘর হচ্ছে বোঝার বিষয়। এবার দেখেন এখানে বোঝার বিষয় কি, ডিউটিস, তাহলে ভার বসাইতে গেলে আমাদের খেয়াল করতে হবে বাক্যে প্রথম প্রিপজিশনের আগে ভার্ব বসে, ভার্বের আগে একাধিক ওয়ার্ড থাকলে প্রথম প্রিপজিশনে যে অফ আছে তাহলে অফের আগে হচ্ছে সাবজেক্ট, ভার্বের আগে একাধিক ওয়ার্ড থাকলে প্রথম প্রিপজিশনের আগে সাবজেক্ট বসে, নিশ্চয়ই এটা ডিউটিস প্লুরাল, এই জন্য আমাদের এখানে আর হয়েছে। আর এই যে দ্বিতীয় এই যে কম্পারিজন করতেছেন, এই কম্পারিজনের জন্য দ্বিতীয়বার আমরা এই দা ডিউটিসকে আর নিয়ে আসবো না, না নিয়ে এসে এর পরিবর্তে আমরা দ্যাট অফ অথবা দোজ অফ ব্যবহার করব। কখন দ্যাট অফ হবে, যখন হচ্ছে সিঙ্গুলার থাকবে তখন দ্যাট অফ, অর্থাৎ এখানে যদি ডিউটি থাকতো তাহলে আমাদের এখানে ইজ হতো এবং এখানে দ্যাট অফ হতো, ঠিক ছিল। আর যদি ডিউটিস অর্থাৎ প্লুরাল হয়ে গেছে তখন এখানে আর হবে, এখানে দোজ অফ হবে, THOSE, দোজ অফ, ঠিক আছে। আর যদি কোনো ভুল না থাকতো তাহলে আমরা দিয়ে দিতাম, যেহেতু এখানে ভুল আছে তাহলে ভুল অ্যান্সার হচ্ছে দ্যাট অফ, এখানে হচ্ছে আমাদের দোজ অফ হবে। এবং এই রুলসটা অনেকবার আসছে বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশনের সময়, তো এই রুলসটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যে কোশ্চেনটা দেখবো আমাদের হচ্ছে আনএমপ্লয়মেন্ট, আচ্ছা ওকে, তো আমাদের এখানে কিছুই দেখার দরকার নাই, আমরা শুধু অপশনগুলো যদি দেখি, এটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল গ্রামার থেকে আসছে। তো আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আসলে মিনিং সিমিলার হলেও কিছুটা কোনো ওয়ার্ড কাউন্টেবল, কোনো ওয়ার্ড হচ্ছে আনকাউন্টেবল। তো এই জবটা হচ্ছে কাউন্টেবল, ঠিক আছে, জবটা হচ্ছে কাউন্টেবল, জব আর ওয়ার্ক দুইটার মানে কিন্তু সিমিলার, কিন্তু জব হচ্ছে কাউন্টেবল, তো কাউন্টেবল ওয়ার্ডের আগে হচ্ছে এ বসতে পারে, তো কাউন্টেবল ওয়ার্ডের আগে এ বসতে পারে, এই জন্য এটা হচ্ছে অ্যান্সার। আর আনকাউন্টেবল ওয়ার্ডের সাথে কোনো এস, ইএস অথবা সামনে এ বসতে পারবে না, এই জন্য ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক হচ্ছে কাটা, এখানে জবস থাকলে হয়তো রাইট, তো এখানে এ জব হবে। তো আপনারা একটু কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন দেখে নেবেন, এই যে এ জব অথবা জবস কাউন্টেবল নাউন, ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, এর সাথে কোনো এস বা ইএস অথবা আর্টিকেল এ বসতে পারবে না। ঠিক সিমিলার ভাবে আমরা যদি বলি ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের নাম শুনছে, তো ট্রাফিক জ্যামের আগে কিন্তু এ বসে অথবা ট্রাফিক জ্যামস হয়, কিন্তু শুধু ট্রাফিক কিন্তু আবার আনকাউন্টেবল নাউন, এর আগে কোনো আর্টিকেল বসতে পারবে না। তো আমাদের প্রথম যে 20টা কোশ্চেন ছিল আমাদের টপিকের, সেই 20টা কোশ্চেন আমাদের শেষ আপাতত। আমাদের নেক্সট হচ্ছে আমরা প্যাসেজ থেকে, যেহেতু এ ইউনিট এবং বি ইউনিটে প্যাসেজ আসছে, আমরা কিছু কিছু প্যাসেজ প্র্যাকটিস করার চেষ্টা করব। তো প্রথমে যে কোশ্চেনটা আছে প্যাসেজ থেকে, এটা ঢাকা ইউনিভার্সিটির একটা প্যাসেজ থেকে দেওয়া হয়েছে, তো এনভায়রনমেন্ট সম্পর্কে রয়েছে, আপনারা একটু পড়ে নেবেন। তো পড়ার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন আমি বলে দিই। প্রথমেই এই যে প্রথম 2 লাইন, মাঝখানের 2 লাইন এবং লাস্টের 2 লাইন অথবা 3 লাইন একটু প্রথমে একবার দেখবেন, ঠিক আছে। দেখলে মোটামুটি আপনারা প্যাসেজ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন, তারপরে মাঝের অংশগুলো পরে দেখলে আমরা অ্যান্সার করতে পারবো। তো আপনারা একটু দেখে নেন, আমি সলিউশন করে দিব তারপরে, ঠিক আছে। তো আমি নিচে চলে আসি। তো বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মডার্ন ট্রান্সপোর্টেশন, ঠিক আছে। ওকে, তো মডার্ন ট্রান্সপোর্টেশন সম্পর্কে বলা আছে হচ্ছে মডার্ন ট্রান্সপোর্টেশন আপনার কি করতেছে, তো এখানে অ্যান্সার করছে দ্য রিস্ক ইনক্রিজ দ্য রিস্ক অফ ডিজিজ। তো মডার্ন ট্রান্সপোর্টেশন কোথায় আছে আমরা একটু দেখে নিই, এই যে মডার্ন টেকনোলজি অথবা মডার্ন ট্রান্সপোর্টেশন এবং সাফারিং ফ্রম, এই দেখেন ডিজিজ আছে, ঠিক আছে। তো প্রথম প্যাসেজের অ্যান্সারটা আমরা পাইলাম। সেকেন্ড অংশে চলে আসি, দ্য প্যাসেজ এমফাসাইজ দ্য মডার্ন টেকনোলজি। আচ্ছা, এখানে প্যাসেজ কি এমফাসাইজ করতেছে, মডার্ন টেকনোলজির কোন বিষয়টাকে এমফাসাইজ করতেছে, মডার্ন টেকনোলজির পরে আমাদের কি হচ্ছে। তো আমরা যদি দেখি মডার্ন টেকনোলজির পরে আমাদের কি হচ্ছে, আমরা যে দেখতে পাচ্ছি আমাদের ডিজিজ হচ্ছে, ঠিক আছে। তারপরে এই যে আমরা বিভিন্ন জায়গায় ভিকটিম হচ্ছি, এনভায়রনমেন্ট ইফেক্টের কারণে আমাদের নিউ হ্যাজার্ড হচ্ছে এবং ওয়ার্ল্ড লাইফ মানে আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে, ঠিক আছে, হেলথ প্রবলেম হচ্ছে, তো আমাদের এয়ার পলিউশন হচ্ছে। টোটাল যে বিষয়টা বলছে সেটা হচ্ছে কজ আ সিরিয়াস হ্যাজার্ডস টু
লাইফ, অর্থাৎ আমাদের লাইফে একটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট হচ্ছে। এখন আমাদের এটি কিন্তু প্যাসেজ থেকে কোশ্চেন না, এটা একটা সিনোনিম অ্যান্টোনিম, কিন্তু আপনি প্যাসেজ পড়লে এটার মিনিং যদি নাও জানেন করার একটা সুযোগ থাকবে। তো বেনিফিশিয়ারি মানে কি আমরা জানি, বেনিফিশিয়ারি মানে হচ্ছে কোনো কিছু থেকে সুবিধা পাওয়া, এটার মানে হচ্ছে বেনিফিশিয়ারি। এয়ার পলিউশন আর নাও, তো আমরা প্যাসেজ দেখে বুঝতেই পারতেছি আমাদের এখানে এয়ার পলিউশন বা ট্রান্সপোর্টেশন বা মডার্ন টেকনোলজির কারণে আমাদের হেলথের উপর কি প্রভাব পড়ে সেই সম্পর্কিত একটা প্যাসেজ। এবং এখানে যেটা বলা হচ্ছে এয়ার পলিউশন আর নাও রেসপন্সিবল ফর হেলথ প্রবলেম। এবং লাস্ট যে কোশ্চেনটা বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইনক্রিজিং দ্য ইউজ অফ ফার্টিলাইজার ইজ রেসপন্সিবল। তো আমরা জানি ফার্টিলাইজার আমাদের কি করে, তো ফার্টিলাইজার কি করে, ফার্টিলাইজারের কারণে কি হয়, ওকে। তো ফার্টিলাইজারের যে বিষয়টা আছে, ফার্টিলাইজারের কারণে আমাদের ওয়াটার পলিউশন হয়, ঠিক আছে। এখানে আপনার প্যাসেজ পড়লে দেখতে পাবেন ফার্টিলাইজার সম্পর্কে বলা আছে, এবং ফার্টিলাইজার হচ্ছে আমাদের ওয়াটার পলিউশনে, এই দেখেন ফার্টিলাইজার, ওকে, এই যে ফার্টিলাইজার, এই যে পলিউট দ্য ওয়াটার, ওকে। তো আপনারা একটু পড়ে নিলে আশা করি পারবেন। আমরা এখন অ্যাকাউন্টিং অংশে চলে আসবো, এবং অ্যাকাউন্টিং অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, জিএসটি তে অনেক নাম্বার থাকবে। তো প্রথম যে কোশ্চেনটা হচ্ছে, আরেকটা কথা বলে রাখি, যারা নতুন আজকে দেখতেছেন এই ভিডিওটা, অর্থাৎ এই মডেল টেস্ট 4-এ অংশগ্রহণ করছেন, তারা একটু মডেল টেস্ট 1, 2, 3টা দেখে আসবেন, তাহলে একটু সুবিধা হবে, নাহলে এটা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। তো 1, 2, 3তে সিরিয়ালি অনেক কিছু দেওয়া হয়েছে, তারপরে আমাদের এটা মডেল টেস্ট 4 প্রিপেয়ার করা হয়েছে, ওকে। নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়? আমরা জানি হিসাব চক্রের যে ধাপ আছে সেই ধাপে আমরা কোথাও নগদ প্রবাহ বিবরণী পাই না, এবং আমাদের ধাপটা শেষ হয় সমাপন পরবর্তী রেওয়া মিলের মাধ্যমে। খুচরা নগদান তহবিল বৃদ্ধির জন্য কোন হিসাবটি ডেবিট করতে হয়? মানে আপনি যদি কোনো সম্পদকে ডেবিট করেন তাহলে সেটা আপনার অ্যাকাউন্টসকে বৃদ্ধি করবে। এখন কিসের সম্পদকে বৃদ্ধি করতে চান? খুচরা নগদান তহবিলের কথা বলতেছেন। তো খুচরা নগদান তহবিল বৃদ্ধির জন্য অবশ্যই খুচরা নগদানের যেই হিসাবটা আছে, অর্থাৎ খুচরা নগদানের হিসাবটাকে আপনার বৃদ্ধি করতে হবে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, একটি কোম্পানি বিনামূল্যে যদি শেয়ার বিতরণ করে এটা নিঃসন্দেহে বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ। ভিনকার্ড কে রক্ষণাবেক্ষণ করবে? ভিনকার্ড গুদাম রক্ষক, অর্থাৎ ভিনকার্ডে গুদামের বিভিন্ন মালের কি পরিমাণ, ভিনকার্ড হচ্ছে কাঁচামাল বা পণ্য রাখার প্রতিটি পাত্র, এবং এই পাত্রে কি পরিমাণ পণ্য রাখা হয় সেটা এই কার্ডে লেখা থাকে, এবং এই কার্ডটা মেইনটেইন করে কে? গুদাম রক্ষক। হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় নির্দিষ্ট দিন তারিখ সময়বন্ধিত এবং পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। একটি ক্লাবের প্রারম্ভিক আসবাবপত্র ছিল, আচ্ছা একটা অঙ্ক, তো অঙ্ক যখন করবো আমরা আগে কোশ্চেন মার্কে চলে আসবো, কোশ্চেন মার্কে কি বলেছে, ঠিক আছে। তো কোশ্চেন মার্কে চলে আসছি, তো কোশ্চেন মার্কে চলে আসার পরে এবার অ্যামাউন্ট গুলো দেখি। তো কোশ্চেন মার্কে আমাদের বলেছে সমাপনী, অর্থাৎ আমাদের আসবাবপত্রের ব্যালেন্স কত আছে। তো দেখি আসবাবপত্রের প্রারম্ভিক ব্যালেন্স কত ছিল? 1 লক্ষ টাকা। চলতি বছরে আসবাবপত্র বিক্রয় করা হয়েছে 20,000 টাকা দিয়ে, যার ক্রয় মূল্য ছিল 40,000 টাকা, এবং আসবাবপত্র ক্রয় করা হয়েছে আরো 40,000 টাকার 10% অবচয়। তো অবচয় সম্পর্কে আমাদের এখন কোনো কাজ নাই, তো এটা হচ্ছে প্রথম, এটা ক্রস করতে হবে, কারণ অবচয় নিয়ে আমাদের কোনো কাজ নেই। এখন 1 লক্ষ টাকা দিয়ে আপনি আসবাবপত্র ক্রয় করেছেন এবং এটা বিক্রি করেছেন কত হাজার? 20,000 টাকা। এখন 1 লক্ষ থেকে কি 20,000 টাকা কমবে না 40,000 টাকা কমবে? এটা আমি একটু সহজে বলে দিই, 40,000 টাকা কমবে। এখন প্রশ্ন হচ্ছে কেন 40,000 টাকা কমবে? 20,000 টাকা যন্ত্রপাতি বিক্রি করছে, এখন এই যন্ত্রপাতিটা আপনি 20,000 টাকায় বিক্রি করেছেন, এই যন্ত্রপাতি যদি লাভ করে আপনি 1 লাখ টাকায় বিক্রি করতেন, তাহলে 1 লাখ টাকার যন্ত্রপাতি কমতো? যন্ত্রপাতির মূল্যটা খেয়াল করতে হবে, কোন মূল্য কমে যাচ্ছে। আপনার ক্রয় মূল্য 40,000 টাকা ছিল, আপনার সম্পত্তির ক্রয় মূল্য কমে যাচ্ছে। এই সম্পত্তি আপনি যদি 2 লাখ টাকায় বিক্রি করতেন তাহলে কি 2 লাখ মাইনাস করতেন না, ক্রয় মূল্যটাই মাইনাস করতে হবে। তো আশা করি এই জায়গাটা ক্লিয়ার, এবং নতুন যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, সুতরাং এটা আমাদের আবার ব্যালেন্সে যোগ হবে। তো 40,000 যদি আমরা কেটে দিই তাহলে আমাদের ব্যালেন্স থাকে কত? 1 লক্ষ টাকা। তাহলে এখানে অ্যান্সার হবে 1 লক্ষ। নেক্সট কোশ্চেনে চলে আসি। ডেবিট কোম্পানি লিমিটেডের প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ার, প্রতি 10 টাকা মূল্যের নিবন্ধিত হয়েছে, ঠিক আছে। কতটি শেয়ার? 1 লক্ষ শেয়ার নিবন্ধন আছে। তো নিবন্ধন মানে কিন্তু বিক্রি করেন, আপনার অনুমতি আছে। এখন আপনি কতটি শেয়ার বিক্রি করেছেন সেটা দেখেন। এখন কোম্পানি 30,000 শেয়ার 3,70,000 এবং 50,000 শেয়ার 6,40,000 টাকায় বিলি করেছে। এখন বিলিখিত মূলধনের পরিমাণ কত? তাহলে বিলিখিত মূলধনের পরিমাণ বের করতে গেলে আগে দেখি আমাদের শেয়ার কয়টা বিলি করছি। 30,000
গুণ 10, জাস্ট একটা শূন্য বাড়বে, 3 লক্ষ। যে কয়টা শূন্য দিয়ে গুণ করবো সে কয়টা শূন্য বাড়বে। এখানে কত আছে? 50,000 গুণ কোন মূল্য? যে মূল্য আমাদের যে মূল্যে নিবন্ধিত হয়েছে সেই মূল্যে আমরা বিক্রি করছি, এবং বিলিখিত মূলধন হচ্ছে কোন মূল্যে আপনি নিবন্ধিত হয়েছেন সেই মূল্যটাই দেখাতে হবে। তাহলে কত হলো? 5 লক্ষ। 5 লক্ষ 3 লক্ষ, তাহলে অ্যান্সার হবে কত? 8 লক্ষ। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেনে একটা অঙ্ক আছে, তো এই অঙ্কটাও করে দেওয়ার চেষ্টা করব, এবং অন্যান্য সকল অঙ্ক আমরা করে দিয়েছি অলরেডি আগের কোশ্চেন গুলোতে। তো এখানে দেখেন মোট ব্যয় বের করতে বলেছে। মোট ব্যয় মানে আমাদের সব ব্যয় যোগ করতে হবে, যত প্রকার ব্যয় আছে সব ব্যয় যোগ করব। এবং এখানে অপশনগুলো দেখেন, অপশনগুলোর ভিতর কিন্তু অনেক পার্থক্য আছে অ্যামাউন্টের। তো যোগ বিয়োগের করার সময় আপনারা যখন দেখবেন অ্যামাউন্টগুলোর ভিতরে এমন পার্থক্য আছে, তখন আপনারা ছোট ছোট যেই অ্যামাউন্টগুলো থাকবে বা যেই 500, 700, 1000 সেই অ্যামাউন্টগুলো স্কিপ করে চলে যাবেন, বা 1000, 2000 ধরে হচ্ছে আপনার রাউন্ড ফিগারে নিয়ে যাবেন, তাহলে যোগ বিয়োগ করতে ইজি হবে, কারণ এখানে পার্থক্য অনেক। তো এই 1000, 2000, 500, 300 এইগুলোর জন্য কোনো ইম্প্যাক্ট থাকবে না। দেখেন এক একটা পার্থক্য 20,000, 30,000 করে, ঠিক আছে? ওকে, তো ব্যবহৃত কাঁচামাল আমরা প্রথমে যোগ দিব, প্রত্যক্ষ মজুরি যোগ দিব। এবার বলা হচ্ছে কারখানা উপরি খরচ কত। কারখানা উপরি খরচ বলা হচ্ছে আর বন্টন উপরিব্যয় কত। তো দেখেন এই দুইটাই বলা হচ্ছে প্রত্যক্ষ মজুরির, একটা বলা হচ্ছে প্রত্যক্ষ মজুরির 60%, আরেকটা বলা হচ্ছে প্রত্যক্ষ মজুরির 40%, ঠিক আছে? একটা প্রত্যক্ষ মজুরির 60%, আরেকটা হচ্ছে প্রত্যক্ষ মজুরির 40%। তো আমরা গুণ করে দিই, দুইটাই কার ব্যাপারে বলেছে? প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি, তো প্রত্যক্ষ মজুরির উপর ধরবো। তো এই যে 80,000 গুণ কত পার্সেন্ট? 60%। তো এই যে পার্সেন্ট উঠানোর জন্য দুইটা শূন্য উঠাবো, 60-এর থেকে একটা উঠালাম, 80-এর থেকে একটা উঠালাম, তাহলে কত থাকে? 6টা 48,000। ওকে, তাহলে 48,000 কোনটা পেলাম? কারখানা উপরিব্যয়। আর বন্টন উপরিব্যয় কতটা হবে? মজুরির 40%। তো 80,000 গুণ 40%। ওকে, পার্সেন্টের জন্য দুইটা শূন্য, 40-এর থেকে একটা, 80-এর থেকে একটা, 4-8 32,000। ওকে, এবার বলা হচ্ছে কারখানা ব্যয়ের 10% হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়। তো প্রশাসনিক উপরিব্যয় তো আমার লাগবে, তো কারখানা ব্যয় কোন পর্যন্ত? কারখানা উপরিব্যয় পর্যন্ত আমাদের সবকিছু যোগ করলে আমরা কি পাবো? কারখানা ব্যয়। তো এই যে 90,000 আছে, 90,000 যোগ 80,000, তো 90 যোগ করলে কত হয়? 180, 1,80,000। 1,80,000 থেকে 10 বাদ দাও, তাহলে পাওয়া যাবে কত? 1,70,000। ওকে, 1,70,000, এবং হচ্ছে কারখানা উপরি খরচ কত পাইছি? 48,000। তো এখান থেকে 48,000 যোগ করব, করলে কত হবে? 2 লক্ষ। প্রথমে 50,000 যোগ করি, 2 লক্ষ কত হয়? 20,000, আর 2,000 বাদ দিয়ে দিই, তাহলে কত হয়? 2,18,000। তাহলে 2,18,000 10% করব, পার্সেন্টের জন্য দুইটা শূন্য কাটা, তাহলে কত হয়? 21,800। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে? সবকিছু যোগ দিতে হবে। তো আমাদের তো অলরেডি এই কারখানা ব্যয় পর্যন্ত আমাদের বের করাই আছে। কত আছে? 2,18,000, এর সাথে 21,000 যোগ দেব, তাহলে 1,18,000 এর সাথে 21,000 যোগ দিব। এটা অলরেডি আমরা যোগ দিয়ে দিয়েছি, এটার আর কাজ নেই, 32,000 যোগ দেবো। তা আমাদের আর যোগ দেওয়ার দরকার নেই। আমরা যদি এখানে নাম্বারটা দেখি, খেয়াল করি, 2,18,000, 21,800 এবং 32,000, নিঃসন্দেহে আমরা যদি বেশিও ধরে নিই, 2,20,000, 21,000, 2,40,000, 3,70,000। ঠিক আছে, আমাদের যোগ বিয়োগ দেওয়ার দরকার নেই, আমরা এমনি বুঝতে পারতেছি এটা 2,50,000 উপরে একটা অ্যামাউন্ট হবে, 2,20,000, 20, 32। ঠিক আছে, তো এটা একটা জিনিস খেয়াল করবেন, ব্যয়কে মুনাফা এবং মূলধন জাতীয় হিসাবে ভাগ করা হয় কোনটি অনুসারে? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। নিচের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? রূপান্তর ব্যয় সম্পর্কে আমি একটু বলে দিই। রূপান্তর ব্যয় হচ্ছে এমন একটা ব্যয় যেটা হচ্ছে আমাদের কারখানা ব্যয় নির্ণয় করার সূত্র কি? কারখানা ব্যয় নির্ণয় করার সূত্র হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ এবং কারখানা উপরিব্যয়। তো এই কারখানা খরচ ব্যয় নির্ণয় পর্যন্ত আমাদের যত প্রকার খরচ আছে, এই খরচের ভিতরে শুধুমাত্র প্রত্যক্ষ কাঁচামালটা আমরা শুধু বাদ দিয়ে দেব।
ঠিক আছে, প্রত্যক্ষ কাঁচামাল বাদে কারখানা উপরিব্যয় পর্যন্ত সকল খরচ আমরা ধরবো। তো আবারও বলে দিচ্ছি, আমাদের কারখানা ব্যয় কোন পর্যন্ত কিভাবে বের করি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ এবং কারখানা উপরিব্যয়। আর রূপান্তর ব্যয় হচ্ছে এর ভিতর থেকে এই কারখানা উপরিব্যয় পর্যন্ত সবকিছুই ধরবো বা কারখানা ব্যয় পর্যন্ত সবকিছুই ধরবো, শুধু প্রত্যক্ষ কাঁচামালটা বাদে কারখানা ব্যয়। ঠিক আছে, নিচের কোনটি তড়িৎ অনুপাত হ্রাস করে? তড়িৎ অনুপাত মানে হচ্ছে তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ দায়। তো এই দায়টা হচ্ছে হর, তো হর যদি বেড়ে যায় তো এই ইকুয়েশনটা অটোমেটিক কমে যাবে। আবার যদি এই লব বেড়ে যায় তাহলে ইকুয়েশনও বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে পদে নিচে কি থাকে, দায়, তো পদে দায় সমূহ যদি বেড়ে যায় অটোমেটিক এটা কমে যাবে। সে আমি একটু দেখাই দিই, 100 ভাগ 50 দিলে কি হবে 2, আর 100 ভাগ 100 দিলে কি হবে, ঠিক আছে 1। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। নেক্সট আসছে সেবা প্রদানের জন্য ব্যাংক সার্ভিস চার্জ। ব্যাংক সার্ভিস চার্জ হচ্ছে ডেবিট মেমো অর্থাৎ খরচ। তো খরচ হলে আমরা কি করি, নগদান বই থেকে বাদ দিই। ডেবিট মেমো আর ক্রেডিট মেমো হচ্ছে নগদান বইয়ের সাথে সম্পর্কিত। ডেবিট মেমো হচ্ছে খরচ বাদ দিই, আর ক্রেডিট মেমো হচ্ছে আয় যোগ করি। নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়? ভুলের তদন্তকরণ হিসাব চক্রের ধাপ নয়। সমাপনী এন্ট্রির উদ্দেশ্য কি? হিসাবকালের শেষে নামিক হিসাবগুলো বন্ধ করে দেওয়া বা এদের জেরকে শূন্য করে দেওয়া। নামিক হিসাব মানে কি, আয় ব্যয় সংক্রান্ত যে হিসাবগুলো আছে যেগুলো আমরা আয় বিবরণীতে দেখাই। আয় স্বীকৃতি নীতি নির্দেশ করে হিসাবকালের আয় স্বীকার করতে হবে কখন, অর্থাৎ আয় স্বীকৃতি হচ্ছে বকেয়া বেসিসে। এটা হচ্ছে আপনার আয়, আপনি যখন আয় হবে সেটা নগদে হোক বা বাকিতে হোক সেটা আমরা লিপিবদ্ধ করব, অর্থাৎ যখন এটা অর্জিত হয়েছে। আর সংগঠন মানে যখন বলবে সংগঠিত হয়েছে তার মানে হচ্ছে খরচ। নামিক হিসাবের ডেবিট ব্যালেন্স দ্বারা কি বোঝায়? আমরা জানি কি, নামিক হিসাব মানে হচ্ছে ব্যয়। নামিক হিসাব মানে কি, ওকে, নামিক হিসাব মানে হচ্ছে ব্যয় অথবা আয়। ঠিক আছে, ব্যয় অথবা আয়। তো আয়কে জানি তো আমরা কি, ক্রেডিট, আর আয়কে জানি কি, ডেবিট। তো আয় দ্বারা কি হবে, নিশ্চয়ই ব্যয় বৃদ্ধি পাবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে, ব্যয়। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন বলছি, নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়? যাচাইকরণ হিসাব চক্রের ধাপ নয়। কোনটি কাল্পনিক সম্পত্তি? কাল্পনিক বা অবাস্তব বা ভুয়া সম্পত্তি হলো প্রাথমিক খরচাবলী, আর সুনাম হচ্ছে কি, অস্পর্শনীয় সম্পত্তি। ঠিক আছে, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের কি বলা হয়? হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। ভ্যাট বিক্রয়কারীর নিকট কি? ভ্যাট বিক্রয়কারীর নিকট হচ্ছে এক প্রকার দায়, আর যে হচ্ছে ক্রেতা তার কাছে সম্পদ, সরকারের কাছে আয়। নিচের কোনটি দৃশ্যমান নয়, সরি দৃশ্যমান লেনদেন? তো এই অবলোপন হচ্ছে অদৃশ্যমান লেনদেন, অবচয় অদৃশ্যমান লেনদেন, অনাদায়ী পাওনা বা কুঋণ অদৃশ্যমান লেনদেন, কিন্তু নগদে আসবাবপত্র ক্রয় হচ্ছে দৃশ্যমান লেনদেন। সমন্বয় দাখিলা মাধ্যমে হিসাব, অর্থাৎ সমন্বয় দাখিলা হিসাব বিজ্ঞানের কোন নীতির মাধ্যমে দেওয়া হয়? এটা হচ্ছে হিসাবকাল ধারণা অনুযায়ী সমন্বয় দাখিলা দেওয়া হয়। হিসাব কোন হিসাবটি আয় সারাংশ হিসাব নিয়ে বন্ধ করা হয় না, অর্থাৎ সমাপনী দাখিলার ভিতরে অন্তর্ভুক্ত নয় কোনটি? আমরা জানি আয় ব্যয় উত্তোলন এগুলো হচ্ছে সমাপনী দাখিলার অন্তর্ভুক্ত। এমনকি জীবন বীমা প্রিমিয়াম, লভ্যাংশ, উত্তোলন এইগুলো হচ্ছে আমাদের সমাপনী দাখিলার অন্তর্ভুক্ত, এবং এইগুলো হিসাবকালের শেষে যে শূন্য বা বন্ধ করে দেওয়া হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যয়, এখানে আয়। বারটা বিক্রয় বারটা কি? বিক্রয় বারটা হচ্ছে বিক্রয়ের বিপরীতে, অর্থাৎ বিপরীত আয়বাচক হিসাব। যদি বলে হ্যাঁ, এগুলো হচ্ছে বিপরীত আয়বাচক হিসাব। ওকে, তো এখানে মজুদ পণ্য আমাদের হচ্ছে নিত্য মজুদ পদ্ধতিতে এটাকে আমরা সম্পত্তি হিসেবে ধরে নিই। তো যেহেতু আমরা সম্পত্তি হিসেবে ধরে নিই, সুতরাং এটা আমাদের সমাপনী জাবেদায় আসবে না। তো আশা করি এতটুকু ক্লিয়ার। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব, এবং নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি কি বলা আছে কোশ্চেনটা, জুনের 20 তারিখে একটি ছাপানোর দোকানে একজন গ্রাহককে রেস্টুরেন্টের বিল ছাপানোর জন্য 1000 টাকা প্রদান করা হলো। ঠিক আছে, এবং বকেয়া বিল পরিশোধের জন্য 5 জুলাই তারিখে বিল প্রেরণ করা হলো গ্রাহকের নিকট। 25 জুলাই তারিখে 1000 টাকা চেক পাওয়া গেল। এখন এই 1000 টাকা আয় কবে, আয়টা কবে শনাক্ত হয়েছে? তো আমরা বলছিলাম আমরা লেনদেন করি হচ্ছে বকেয়া নীতি অনুযায়ী। তো যখনই আপনি সার্ভিসটা দিবেন, কবে টাকা পেলেন না পেলেন সেটা বিষয় না, যেই দিনই সার্ভিস দেবেন সেই দিনই লিপিবদ্ধ হবে, অর্থাৎ 20 তারিখ। তো এখানে বিক্রয় বারটা বলছিলাম বিপরীত আয়, আর ক্রয় বারটা হচ্ছে বিপরীত ব্যয়। নেক্সট কোশ্চেনে চলে আসবো, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় মানে কোথা থেকে প্রস্তুত করা হয়? সংরক্ষিত আয় বিবরণী থেকে। এখানে একটা অঙ্ক আছে ব্রেক ইভেন পয়েন্টের। তো ব্রেক ইভেন পয়েন্টের আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি এটা খুবই ইজি। উপরে ফিক্সড কস্ট উপরে যাবে, ফিক্সড কস্ট কত? 75,000, এবং একক প্রতি বিক্রয় মূল্য নিচে
মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত হাজার, কত 55। তো 55 আর 80 কাটলে কত হয়, নিচে থাকবে কত 60 70 25। ওকে, তো 25 75 এর ভিতর কত বাদ যায়, 3 আর 0 আছে কয়টা, 3টা। তো এখানে অ্যান্সার হবে কত 3000 একক। তো আমরা উপরে হচ্ছে আমাদের বিক্রয়টা দিয়ে দেবো, আর নিচে হচ্ছে ওই যে একক প্রতি বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয়টা বিয়োগ দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানী কোন নীতি অনুসরণ করে, রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা মজুত পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের ভিতর যেটি কম সেটি নিয়ে ব্যবসায় লিপিবদ্ধ করি হিসাব বিজ্ঞানে। এখন আমরা ম্যানেজমেন্টে চলে আসবো এবং আশা করি খুব দ্রুতই আমাদের শেষ হয়ে যাবে এক্সাম। ওকে, কোম্পানির গঠনতন্ত্র কোনটি, পরিমেল নিয়মাবলী বা স্মারক, পরিমেল বন্ধ বা স্মারকলিপি, এটা হচ্ছে আমাদের কোম্পানির গঠনতন্ত্র। আর নিয়ম বা বিধি থাকলে সেটা হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল বা পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ দলিল। তাহলে কোম্পানির গঠনতন্ত্র কি, স্মারকলিপি বা পরিমেল বন্ধ। আর কোনটা শেষে যদি নিয়ম বা বিধি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলী, এই যে নিয়ম আছে, তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এর বিকল্প কোনটি, টেবিল এ। নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য কি, নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিকল্পনা মাফিক আমাদের সব কাজ চলতেছে নাকি সেটা দেখা, অর্থাৎ পরিকল্পনা থেকে এন্ড ওয়ার্ক, আমাদের কি পরিকল্পনা করলাম আর এন্ড ওয়ার্ক কি, এই দুইটা সম্পূর্ণ নজর রাখাই হচ্ছে নিয়ন্ত্রণ। এবং এন্ড ওয়ার্কের পরে আমাদের এই দুইটা মিল করব, যদি আমাদের ভ্যালুয়েশনটা বেটার হয় তাহলে ভালো পরিকল্পনা, আর যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আবার নতুন অ্যাকশন প্ল্যান নিতে হয়। বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে যারা ঝুঁকি নিতে পছন্দ করে তারা কোথায় বিনিয়োগ করে, যারা ঝুঁকি নিতে পছন্দ করে তারা ব্যাংকে বিনিয়োগ করবে না শেয়ার মার্কেটে বিনিয়োগ করবে, নিশ্চয়ই শেয়ার মার্কেটে বিনিয়োগ করবে। এবং ঝুঁকি যেখানে বেশি সেখানে মুনাফার পরিমাণও এক্সপেক্টেড মুনাফাও বেশি থাকবে। অংশীদারি ফার্মের নামের পূর্বে কোনটি লিখতে হয়, অংশীদারি ফার্মের নামের পূর্বে মেসার্স শব্দটি লিখতে হয়। পেশনার চাহিদা সোপান তত্ত্বের প্রবর্তককে আব্রাহাম মাসলো। বাংলাদেশের বীমা কোম্পানিগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত হয়, অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত হয়। বার্ষিক সাধারণ সভা আয়োজন করার ক্ষেত্রে কতদিন পূর্বে নোটিশ দিতে হয়, আমরা জানি 81 ধারা অনুযায়ী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং এর পূর্বে নোটিশ দিতে হয় 14 দিন পূর্বে। এবং দুটি বার্ষিক সাধারণ সভার পার্থক্য 18 মাসের কম হতে হবে, ঠিক আছে, 18 মাসের বেশি হবে না আর কি। কোনটি কোম্পানির বার্থ সার্টিফিকেট কোনটি, এটি হচ্ছে নিবন্ধন পত্র। পেশনার 2 ফ্যাক্টর তত্ত্ব প্রবর্তন করে কে, হার্জবার্গ। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান কাজ কি, শেয়ার বাজার নিয়ন্ত্রণ করা। কোনটি শ্রমঘন শিল্প, তৈরি পোশাক, কারণ এখানে দেখেন ওষুধ সার প্রসাধনী এর ভিতর তৈরি পোশাকে কিন্তু বেশি শ্রমিক কাজ করে। আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর বাংলাদেশের ক্ষেত্রে এর নাম হচ্ছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন অংশীদারগণ অংশীদার নয় বরং পাওনাদার, অর্থাৎ অংশীদার ব্যবসায় থেকে অবসর গ্রহণের পরও তাদের মূলধনটা থেকে যায় এবং এই মূলধনকে ঋণ হিসেবে গণ্য করা হয়, তাকে বলা হয় আপাত দৃষ্টিতে অংশীদার। সমিতির অর্জিত মুনাফা সদস্যের ভিতর বন্টন করা যায় কত, সর্বোচ্চ কত মুনাফা বন্টন করতে পারবেন, একটা হচ্ছে সর্বোচ্চ কত, মানে অ্যাটলিস্ট কত আপনার রেখে দিতে হবে সঞ্চিত তহবিলে, সেটা হচ্ছে 15%। কোশ্চেনটা খেয়াল করবেন, যদি বলে সঞ্চিত তহবিলে কত টাকা রাখতে হবে সেটা হচ্ছে 15%, আর মুনাফা বন্টন হবে কত পার্সেন্ট, তাহলে 100 এর ভিতরে 85%। ক্লিয়ার, 100 এর ভিতর 15% যদি আপনি সঞ্চিত তহবিলে রেখে দেন ভবিষ্যতে বিনিয়োগের জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা হচ্ছে 15%, আর তাহলে মুনাফা বন্টন করতে পারবেন কত, 85%। ডগলাস ম্যাকগ্রেগর গণতান্ত্রিক নেতৃত্বকে কোন থিওরির সাথে তুলনা করছেন, অর্থাৎ কোন থিওরির সাথে তুলনা করেছেন, থিওরি ওয়াই, গণতান্ত্রিক নেতৃত্বকে থিওরি ওয়াই এর সাথে তুলনা করেছেন। কার্যভিত্তিক সংগঠন ফাংশন ফোরম্যানশিপ নামকরণ করেন কে, এফ.ডব্লিউ. টেইলর। ব্যবস্থাপনাকে কিসের সাথে তুলনা করা হয়, ব্যবস্থাপনাকে হচ্ছে মানবদেহের চোখের সাথে তুলনা করা হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়, বিবরণ পত্র প্রচার করতে পারে না, কারণ বাইরের কারোর কাছে মূলধন সংগ্রহের জন্য তারা কোনো কিছু বিলি করতে পারবে না। ন্যূনতম মূলধন সংগ্রহ করার এখানে কোনো রিকোয়ারমেন্ট নেই। বিধিবদ্ধ সভা আয়োজন করার কোনো রিকোয়ারমেন্ট নেই। কার্যনামের অনুমতিপত্র সংগ্রহের কোনো রিকোয়ারমেন্ট নেই। তো সুতরাং সব কোনোটাই প্রয়োজন নেই। তাত্ত্বিক জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে প্রাচীন পদ্ধতি কোনটি, বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড, এখানে বানানটা ভুল আছে, বক্তৃতা। নির্বাহী উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সেমিনার। তো আপনারা এগুলো দেখে নেবেন আসলে প্রশিক্ষণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো কোনটার ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ, এবং তাত্ত্বিক বক্তৃতা পদ্ধতিতে কি কি থাকে, সেমিনারে কি কি থাকে, পর্যবেক্ষণ, পথ পরিবর্তন, এই জিনিসগুলো দেখে নিলে সুবিধা হবে। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেন চলে আসবো বিশেষায়নের নীতি অনুসরণ করা হয়
কোন সংগঠনে, কার্যভিত্তিক সংগঠন, বিশেষণের নীতি কি। একই কাজ বারবার করার মাধ্যমে আপনি যখন সেই কাজে এক্সপার্টাইজ হয়ে যাবেন বা সেই কাজে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, সেটাকে বলা হয় বিশেষণের নীতি। এবং কার্যভিত্তিক সংগঠনে একটিকে ফোকাস করা হয়। শিল্প কত ধরনের উপযোগ সৃষ্টি করে? শিল্প একটি উপযোগ সৃষ্টি করে, সেটি হচ্ছে রূপগত উপযোগ। তো এতটুকুই ছিল মোটামুটি 25টা অ্যাকাউন্টিং কোশ্চেন, 25টা ম্যানেজমেন্ট কোশ্চেন এবং 25টা ইংলিশ কোশ্চেন দেওয়া হয়েছে, এবং বিভিন্ন গ্রামার, ভোকাবুলারি এবং প্যাসেজটা দিয়েছি, যেহেতু প্যাসেজটা এ ইউনিট এবং বি ইউনিটে এসেছে। এবং সি ইউনিটের কতটা ইম্পর্টেন্ট প্যাসেজ এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে যেহেতু এই ইউনিট এবং বি ইউনিটে আসছে এজন্য ইনক্লুড করা হয়েছে। তো আশা করি আপনাদের আরো একটা বা দুইটা আমরা মডেল টেস্ট দিতে পারবো পরীক্ষার আগে। তো সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এবং পরীক্ষা সকলের ভালো হোক। আর অল্প কিছুদিন আছে, সবাই একটু ভালোভাবে পড়াশোনা করবেন। তো সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।